So, as the name suggests, a ruthless criticism of everything existing. Okay, এটা আমাদের আজকে টপিক অফ ডিসকাশন এবং এটাকে বলা যেতে পারে ইটস প্রিলিমিনারি অ্যান্ড ইন্ট্রোডাকশন টু মার্কসিজম বা মার্কসিস্ট আইডিওলজি। ঠিক আছে, এবং যে সমস্ত মানে যেখান থেকে আরো বিভিন্ন ব্রাঞ্চেস চলে আসছে, কমিউনিজম, সোশ্যালিজম, লেনিনিজম, বিভিন্ন ব্রাঞ্চেস কিন্তু তৈরি হচ্ছে, কিন্তু তার জনক বা তার যদি আমার বলা যেতে পারে যে আঁতুড়ঘর কোনটা, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওকে, so basically today's topic, a ruthless criticism of everything existing and introduction to Marxism. যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে প্লিজ লেট মি নো। ওকে, so it's a story of an inquisitive soul. আমরা ডাইরেক্টলি কন্টেন্টে যাওয়ার আগে একটা ছোট্ট গল্প বলি, এবং গল্পটা ভীষণ ইন্টারেস্টিং। ওকে, এই গল্পটা হয়তো অনেক জায়গায় তোমরা শুনে থাকবে বা হয়তো অনেকে শোনোনি, কিন্তু গল্পটা প্রচন্ড ইন্টারেস্টিং একটা গল্প। আমি কথা বলছি একজন ইয়াং জার্মান জার্নালিস্টের, যে সবেমাত্র জার্নালিজমটা শিখছে, বা বলা ভালো যে তার হাতে খড়ি হচ্ছে। তো সেই সময় সে একটা ইন্টারভিউ কন্ডাক্ট করে উইথ আ রিনাউন্ড পার্সোনালিটি, এবং তিনি সেই মুহূর্তে জার্মানির সব থেকে ওয়েলদিয়েস্ট বিজনেসম্যান, এবং সারা বিশ্বে তার একটা প্রভাব আছে। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন সবে হয়েছে, এবং সেই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটাকে কাজে লাগিয়ে কিন্তু তিনি একজন ধনকুবের হয়ে উঠেছেন। এবং শুধুমাত্র জার্মানির ক্ষেত্রে বলছি না, ইউরোপের কিন্তু তিনি একজন নামজাদা মানে রিচ বা ওয়েলদি পার্সন। এবার তাকে এই ইয়াং জার্নালিস্ট একটা প্রশ্ন করে, ঠিক আছে? সেই প্রশ্নটা কিরকম ছিল এবং সেই প্রশ্নটার উত্তর কি ছিল, এখান থেকে অনেকগুলো অ্যাঙ্গেলস আমরা পাবো। চলো দেখি আগে প্রশ্নটা কি করেছিল। So a young German reporter asked a leading capitalist how he made his fortune. The question was very simple, it was very basic. সবার যা প্রশ্ন সেই রকম ভাবে একটা প্রশ্ন করেছিল যে কি করে এত তুমি ক্যাপিটাল, এত পয়সা তুমি অ্যামাস করেছো, জাস্ট টেল মি দ্য সিক্রেট, সবাই জানতে চায়। তো সেই ইয়াং রিপোর্টার ভেবেছিল হয়তো অনেক ভীষণ গুরুগম্ভীর, ভীষণ ভারী কিছু একটা ডেফিনেশনস হবে, কিছু মার্কেটিং স্ট্র্যাটেজি, মার্কেটিং অ্যানালিসিস হবে, কিন্তু যে কথাটি বলে এই কথাটি খুবই সিম্পল। এবং যারা হয়তো ওখানে অনেকে রিলেট করবে, যারা হয়তো সত্যজিৎ রায়ের সিনেমা দেখে থাকি, তারা প্রতিদ্বন্দ্বী বলে একটা সিনেমা আছেন ওনার, এবং সেই প্রতিদ্বন্দ্বীতে কিন্তু উৎপল দত্ত যে ক্যারেক্টারটা ছিল, তিনি কিন্তু প্রোটাগনিস্টকে ঠিক এই কথাটাই বলেছিলেন। তো কোথাও গিয়ে মনে হয় সত্যজিৎ রায়ের ভার্সন, মানে সত্যজিৎ রায়ের এই জায়গাটা বা ইন্টারভিউটাকে খুব ক্লোজলি অবজার্ভ করেছিলেন। তো দেখা যাক ক্যাপিটালিস্ট কি বলেন। It was really quite simple, said the capitalist. I bought an apple for 5 cents, spent the evening polishing it, and sold it the next day for 10 cents. ওকে, সো খুব সিম্পল। আমি 5 সেন্ট দিয়ে কিছু অ্যাপেল কিনলাম, একটা অ্যাপেল কিনলাম, সেটাকে সারা বিকেল ধরে পলিশ করলাম, এবং পরের দিন সেটাকে 10 সেন্টে বিক্রি করলাম। উইথ দিস আই বট 2 apples, spent the evening polishing them, and sold them for 20 cents. Okay, and so it went until I amassed 80. It was at this point that my wife's father died and left us $1 million. খুব সিম্পল, খুব উইটি, খুব অদ্ভুত একটা আনসার, যে আনসারটা হয়তো ইয়াং রিপোর্টারটাকেও একটু ব্যাকফুটে নিয়ে আসে, যে ভেবেছিল হয়তো কিছু বিজনেস অ্যানালিটিক্স এন্ড এভরিথিং সেসব দিয়ে আলোচনা করবে, কিন্তু খুব ইট ওয়াজ ভেরি স্ট্রেট অন দ্য ফেস। বাট দিস sparked the inquisitive mind of the young journalist, okay, the answer to which later shaped the Das Kapital, okay, and the Communist Manifesto as well. So you all can understand যে ওই young journalist যার কথা বলছি, who was basically he. So this sparked the inquisitive mind of the young journalist, the answer to which later shaped the Das Kapital, and to a certain extent the Communist Manifesto, যদি সেখানে ফ্রেডরিক এঞ্জেলো ছিলেন। ওকে, তো এই হচ্ছে ভদ্রলোক কার্ল হেনরিচ মার্কস, 5th May 1948 to 14th March 1883। ঠিক আছে, এখানে একটা ছোট্ট ভুল হয়ে গেছে, দিস ইজ টু বি 1848, not 1948. ওকে, I'm really sorry, this is to be 1848 to 14th March 1883. আচ্ছা, এইবার এই যে কনসেপ্টটাকে নিয়ে আমরা কথা বলবো,
এটা ভীষণ তো বলার অপেক্ষা রাখে না যে এটা অত্যন্ত জটিল, অত্যন্ত মানে ইনকুইজিটিভ একটা টপিক, এবং সারা বিশ্ব জুড়ে মার্কসিজম আইডিওলজিকে ফলো করা হয়। অনেক অনেক দেশ মার্কসিজমকে ফলো করে, আইডিওলজিকে ফলো করে। এ নিয়ে প্রচুর থিসিস হচ্ছে, প্রচুর পড়াশোনা হচ্ছে, প্রচুর লোকজন পড়াশোনা করছে একত্রিত ভাবে। তারা ভীষণ কড়া ভীষণ কঠিন কঠিন ডেফিনেশনস দিয়ে থাকে। বাট আমরা এবং সেই ডেফিনেশনস পড়লে ডেফিনেটলি আমাদের পরীক্ষার ক্ষেত্রে তো একদমই ভালো লাগবে না, এন্ড আমাদের ইন্টারেস্টটাও গ্রো করবে না। তো আমি আমার এন্ড থেকে যেটা করব সেটা হচ্ছে সব থেকে সহজ ভাষায় মার্কসিজমকে আলোচনা করবো। তো মার্কসিজম উইল বি এক্সপ্লেইনড ইন দ্য সিম্পলেস্ট টার্ম। তার আগে আমাকে একটু বলো যে কারোর কোনো প্রশ্ন আছে কিনা, কারোর কোনো জিজ্ঞাসা আছে কিনা। জাস্ট এতক্ষণ অব্দি যা পড়ালাম সেই নিয়ে যদি কারো কিছু বলার থাকে তো কাইন্ডলি রেজ ইউর হ্যান্ড। রেজ হ্যান্ড অপশনস রয়েছে, সেখান থেকে তোমরা রেজ হ্যান্ড করতে পারো, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও জিজ্ঞেস করতে পারো। ওকে, সো শুরু করি আবার। সো খুব সিম্পল কয়েকটা জিনিস in the most interesting way. So Marxism in simplest terms. আচ্ছা, আমরা যে সমাজে থাকি সেটাকে তো বাংলা ভাষায় বলা হয় বস্তুতান্ত্রিক সভ্যতা, মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে আমরা থাকি, এবং আমরা এই ক্লাস সেগ্রিগেশনটা দেখতে দেখতে বড় হয়েছি। ওকে, তুমি যে কোনো এই ভারতবর্ষের যে কোনো প্রান্তেই যাও বা সারা বিশ্বের যে কোনো প্রান্তেই যাও, তুমি কিন্তু কিছু ক্লাস ডিভিশন দেখতে পাবে। সেই ক্লাস ডিভিশনটা হচ্ছে যে ইউ হ্যাভ হার্ড অফ ক্লাসেস, আপার ক্লাস, মিডল ক্লাস, লোয়ার ক্লাস, সেটাকে আরো সেগ্রিগেট করা হচ্ছে, আপার মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, লোয়ার মানে বিলো দ্য পভার্টি লাইন ক্লাস, এরকম অনেক বিভাজন করা রয়েছে। মূলত আমরা এটাকে তিনটে ব্রডার অ্যাসপেক্টে ভাগি, আপার, মিডল অ্যান্ড লোয়ার ক্লাস। However, you might also hear words like blue collar worker, working poor, white collar worker. এই টার্মস গুলোর সাথে আমরা পরিচিত, যে আমি হোয়াইট কলার জব করি, আমি ব্লু কলার জব করি, ওকে, আমি কেরানির জব করি। তো এই যে কথাগুলো, এগুলোর সাথে সবাই আমরা পরিচিত। আমি খুব রিয়েল লাইফ এক্সাম্পলস থেকেই বলছি। তো মূলত এই যে টার্মস গুলোকে আমরা বলছি, ওয়ার্কিং পুয়ার, ব্লু কালার ওয়ার্কার, হোয়াইট কলার ওয়ার্কার, ঠিক আছে, আপার মিডল লোয়ার ক্লাস, এই টার্মস গুলো কি ডিনোট করছে, এগুলো কি বোঝাচ্ছে? এটা মূলত যেটা বোঝায় যে আমাদের যে সোসাইটির সোশিও ইকোনমিক ল্যাডার রয়েছে, সেই সোশিও ইকোনমিক ল্যাডারে আমরা কে কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছি। ওকে, যে একটু অপেক্ষাকৃত ভালো জায়গায় রয়েছে সে আপার ক্লাসে গণ্য হচ্ছে, যে তার থেকে একটু কম মিডল ক্লাস, এন্ড যে তার থেকে আরো কম সে হচ্ছে লোয়ার ক্লাস। এর পরেও বিভিন্ন কাজের বিভাগ আছে, ঠিক আছে। সাম ক্লাসেস স্ট্রাগল while others rule the corporate world, এবং এটা খুবই সর্বৈব প্রযোজ্য যে কিছু কিছু জনজাতি জনগোষ্ঠী আছে যারা স্ট্রাগল করে যাচ্ছে, এবং কিছু জন আছে যারা কর্পোরেট ওয়ার্ল্ডটাকে ওপর ছড়ি ঘোরাচ্ছে। ফর এক্সাম্পল রিলায়েন্স, ওকে, এটা রয়েছে। এবার মার্কসের এন্ট্রিটা এই জায়গায় হচ্ছে। মার্কস কি বলছে যে এই যে স্ট্রাগলটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই স্ট্রাগলটাকে সরাতে গেলে কি করতে হবে? To define Marxism in simple terms, it's a political and economic theory where a society has no classes. ঠিক আছে, তিনি এমন একটা সভ্যতার কথা ভাবছে যে সভ্যতাতে কোন রকম ক্লাস স্ট্রাকচারটাই থাকবে না। ওকে, কেউ এখানে মিডল ক্লাস বলে কেউ নেই, এখানে কেউ লোয়ার ক্লাস নেই, এখানে কেউ আপার ক্লাস নেই, এখানে কোনো ক্লাস স্পেসিফিকেশনই নেই, কোনো ক্লাসই নেই, ঠিক আছে, ক্লাসলেস একটা সোসাইটি। এবং প্রত্যেকটা মানুষ সোসাইটির ভেতরে, সমাজের ভেতরে প্রত্যেকটা মানুষের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে যে একটা মিলিত প্রচেষ্টায় সার্বিক মঙ্গলের জন্য আমরা কাজ করছি। ওকে, সো ওয়ার্কিং ফর আ কমন গুড। তো এখানে ক্লাস স্ট্রাগলটাকে তিনি বলছেন যে থিওরিটিক্যালি এটাকে সরিয়ে দিতে হবে। ওকে, খুব ভালো কথা। কোথাও গিয়ে আমরা দেখতে পাবো কেন এই টপিকটা এতটা ইম্পর্টেন্ট, সেটাকে যখন ব্যাখ্যা করতে হবে, তোমরা যখন মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রিতে আসবে, কোথাও গিয়ে তোমাদের মনে হচ্ছে কিনা বলো তোমরা যে এটা গান্ধীজির যে রামরাজ্য কনসেপ্ট বা যে ট্রাস্টিশিপ যে ডক্ট্রিন তিনি বলেছিলেন, সেটার সাথে কোথাও গিয়ে এটা একাত্ম হয়ে যাচ্ছে। তার মানে কোথাও গিয়ে আমরা এটা বলতে পারি যে তিনি মার্কসিস্ট আইডিওলজি দ্বারা অনুপ্রেরিত, যদিও তিনি সম্মুখে কোনোদিন এটা বলেননি।
আই গেস আমি বোঝাতে পারছি কি বলতে চাইছি। গান্ধীজি কিন্তু সম্মুখে কোনোদিনই বলেননি, বা সম্মুখে তিনি হয়তো বিরোধিতা করে গেছেন ডিউ টু ভেরিয়াস ডিফারেন্ট অ্যাঙ্গেলস, বাট এটা খুব সুস্পষ্ট যে তার যে রামরাজ্য কনসেপ্ট, তার যে চরকা সভ্য মানে সমাজ গড়ার চেষ্টা করেছিল, যেখানে সবাই সবার জিনিসপত্র বানিয়ে নিচ্ছে, বা যেখানে তারা ট্রাস্টি ডকট্রিন প্রমোট করার চেষ্টা করেছিলেন, এটা কোথাও গিয়ে মার্কসিজমেরই জাস্ট একটা রিফ্লেকশন, বা সেটাকে মিমিক করছে কোথাও। ওকে, সো এটাই হচ্ছে সব থেকে সিম্পলেস্ট টার্মে মার্কসকে যদি আমি ব্যাখ্যা করতে চাই। আচ্ছা, এবার তো মার্কসের কি লক্ষ্য সেটা আমরা বুঝতে পারলাম, যে কোনো ক্লাসলেস সোসাইটি থাকবে না, আমরা সবাই সব মানে সার্বিকভাবে একটা সার্বিক উন্নতির কথা ভাববো, একটা কমন গোলের জন্য খাটবো। গল্পটা এখানেই হয়তো ফুল স্টপ পড়ে যেত, কিন্তু এটা ইনি চাইছেন, এটা ওনার গোল, বা সেই গোলটাকে অ্যাচিভ করার জন্য কি করতে হবে সেটাও তিনি ব্যাখ্যা করেছেন তার কমিউনিস্ট ম্যানিফেস্টো বা পরবর্তীকালে দাস ক্যাপিটালে। সেটাও কি, সেটাও আমরা আলোচনা করব। তো এত অব্দি আই গেস কারোর কোনো ডাউটস, কোনো জিজ্ঞাসা যদি থাকে, কাইন্ডলি লেট মি নো। যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো জিজ্ঞাসা থাকে, তো একটু জিজ্ঞেস করো। রেজ ইউর হ্যান্ড অপশন আছে, সেই অপশনে গিয়ে আমাদেরকে একটু মানে আমাকে একটু ইনফর্ম করো যে এখানটা বুঝতে পারছি না। ওকে, আচ্ছা, এবার তো আমরা বললাম যে মার্কস কি চেয়েছেন, কিন্তু কি কি ভাবে সেটাকে পেতে হবে সেটারও তিনি খুব সহজ ব্যাখ্যা দিয়েছিলেন। সেই ব্যাখ্যাগুলো কি সেটাই আমরা একটু দেখে নেব, যে তার মতে তার ওয়ে আউট কি, দ্য মেইন পয়েন্টস অফ মার্কসিজম। লেট আস এক্সপ্লেন। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট তিনি বলেছেন যে সোসাইটি, আমাদের এই সমাজ দুটো ক্লাসে বিভক্ত। তুমি বাদ বাকি সমস্ত জিনিসপত্রকে অমিট করে দাও, ঠিক আছে? কে ইন্টেলিজেন্ট, কে হার্ড ওয়ার্কিং, কে কোন সোশ্যাল স্ট্রাকচার থেকে বিলং করে, কার কাস্ট কি, কার ক্রিড কি, এগুলোকে সব বাদ দিয়ে দাও। কার গায়ের রং কালো, কার গায়ের রং সাদা, জাস্ট অমিট দিস থিংস। মূলত সোসাইটি ইজ মেড আপ অফ টু ক্লাসেস। একটাকে তিনি বলছেন শ্রমজীবী বা ওয়ার্কার ক্লাস বা ওয়ার্কিং ক্লাস, বা তাদেরকে যেটা বলা, যেভাবে তিনি উল্লেখ করতে চেয়েছেন সেটা হচ্ছে প্রোলেটেরিয়েটস। ওকে, আর একটা হচ্ছে ক্যাপিটালিস্ট, যাদেরকে তিনি বলছেন বুর্গয়েজি। ঠিক আছে, তো মূলত তার আখ্যান অনুযায়ী, তার ব্যাখ্যা অনুযায়ী সোসাইটিতে এই দুটো ক্লাসই এক্সিস্ট করে। একটা হচ্ছে প্রোলেটেরিয়েটস, মানে যাদেরকে আমরা ওয়ার্কার্স বলে থাকি, আর একটা হচ্ছে বুর্গয়েজিস বা ক্যাপিটালিস্ট। ভালো কথা। এবার কি হচ্ছে, একটা ইউনিট আছে, যে ইউনিটটাকে বলা হয় কর্পোরেশনস, এবং এই কর্পোরেশনসটাই মূলত ইট কন্ট্রোলস দ্য মিনস অফ প্রোডাকশন। ঠিক আছে, কর্পোরেশনস দ্যাট কন্ট্রোল দ্য মিনস অফ প্রোডাকশন। যা কিছু প্রডিউস হচ্ছে, সেটা হতে পারে কোনো এগ্রিকালচারাল প্রোডাক্ট, সেটা হতে পারে কোনো ইলেকট্রনিক গ্যাজেট, সেটা হতে পারে কোনো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কোন রকম নিদর্শন, কিন্তু যাই হচ্ছে প্রোডাকশন, সেটাকে কন্ট্রোল করছে যে ইনস্টিটিউশন, সেটাকে বলা হয় কর্পোরেশন। এইবার তৃতীয় পয়েন্ট তিনি যেটা বলছেন সেটা হচ্ছে দোজ হু কন্ট্রোল দ্য কর্পোরেশনস এক্সপ্লয়েট ওয়ার্কার্স এন্ড কন্ট্রোল সোসাইটি। তার মতে হচ্ছে যার হাতে এই কর্পোরেশনটা রয়েছে তারাই ওয়ার্কারদেরকে এক্সপ্লয়েট করছে, এবং মূলত সে সমাজটাকে সার্বিকভাবে স্বতন্ত্রভাবে তিনি রুল করছেন, তিনি বা তানারা আর কি রুল করছেন। কথাগুলো শুনতে খুব সিম্পল, খুব লুসিড মনে হচ্ছে, কিন্তু এর ভেতরে অনেক কিছু প্রচ্ছেদ রয়েছে, কিছু রকম জিনিসপত্র রয়েছে, সেগুলোকে আমরা একটু ডিটেলসে আলোচনা করব। অ্যান্ড ফোর্থ, তার মতে যেটা হচ্ছে, বা তিনি যে জিনিসটা বিশ্বাসী, সেটা হচ্ছে যে এই যে তুমি একটা নিপীড়ন করে যাচ্ছ লেবার ক্লাসকে বা প্রোলেটারিয়েটসদেরকে, যে এইভাবে তোমরা নিপীড়ন করছো, এক্সপ্লয়েট করছো, কালের নিয়মে যেটা হবে যে এরা একদিন রেগে যাবে। ঠিক আছে, এরা একদিন মানে এরা একদিন তাদের যে স্যাচুরেশন পয়েন্ট, সহ্যের যে সীমা, সেটা একটা সময় অতিক্রম করবে, এবং একটা মাস রিভোল্ট হবে,
এবং মাস রিভোল্টের দরুন এই ক্লাস স্ট্রাকচারটাই উঠে যায়। এবং তিনি বলছিলেন এটা ভিসিয়াস সাইকেল, এটার পুনরাবৃত্তি আগেও হয়েছে, এখনো হবে এবং ভবিষ্যতেও কিন্তু হবে। ঠিক আছে, সো আগে হয়ে গেছে, এখন হচ্ছে, ভবিষ্যতেও হবে। এরকম একটা ঘটনা যে এরকম একটা সমাজ বারবার বারবার ভাঙবে, গড়বে, গড়বে, ভাঙবে, এবং বারংবার যে সমস্ত নিপীড়িত মানুষ যারা বঞ্চিত তারা বিদ্রোহ করবে, কাদের এগেনস্টে? না, বুর্গোয়াইজিসদের এগেনস্টে বা ক্যাপিটালিস্টদের এগেনস্টে। সো বেসিক্যালি এই চারটে পয়েন্ট মার্কস খুব সহজভাবে, কার্ল মার্কস তিনি কিন্তু এই চারটে পয়েন্টসকে অত্যন্ত সহজভাবে তিনি উল্লেখ করে দিয়েছেন। এবং আমরা মূলত যদি দাস ক্যাপিটাল পড়ি বা দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো পড়ি, তো আমরা দেখবো যে এই চারটে পয়েন্টস কে নিয়ে তার প্রচুর থিসিস, অ্যান্টিথিসিস, প্রচুর চিন্তা ভাবনা, কি করতে হবে, একটা ব্লু প্রিন্ট তৈরি করেছে, কিন্তু পুরো বক্তব্যটাই ঘুরছে এই চারটে পয়েন্টের উপর। ক্লিয়ার? এইবার তিনি, এটা তো তাহলে আমরা কি কি বুঝলাম, মার্কস কি চেয়েছে বুঝলাম, তিনি কিভাবে সেটাকে ব্যাখ্যা করেছেন সেটা বুঝলাম। এখন যেটা বুঝবো বা কি করতে হবে সেটা বুঝলাম। এখন যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে যে কয়েকটা জিনিস আছে, যে জিনিসটাকে তিনি কিন্তু প্রচন্ড বিস্তারিত ভাবে আলোচনা করেছে। এবং এত সিম্পলিফাইড যে চারটে পয়েন্টস আমি দেখালাম, এর বাইরে বা এটাকে ডেফিনেটলি এই কয়েকটা ঘটনা হাইলাইট করছে। তার মধ্যে প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে দ্য আইডিয়া অফ ফলস কনসিয়াসনেস। ওকে, আমি যে ছবিটাদের মাধ্যমে বোঝাতে চাইছি, দেখো বৃষ্টি হচ্ছে না, তবুও দেখা যাচ্ছে যে লোকজন হয়তো সবাই ছাতা খুলে রয়েছে বলে আমিও ছাতা খুলেছি, কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে না। ওকে, আমি ছবিটার মাধ্যমে কিছুটা ডিফাইন করতে চেয়েছি। So let's see what is this idea of false consciousness. মার্কসের বক্তব্য অনুযায়ী তিনি যেটা বলছেন যে এখানে এই যে ক্যাপিটালিস্ট যারা রয়েছে, যারা বুর্গোয়াইজিস রয়েছে, তারা কিভাবে এই প্রোলেটারিয়েটস বা ওয়ার্কিং ক্লাসকে ম্যানিপুলেট করছে। তার খুব সহজ একটা উপায় হচ্ছে তারা একটা ফলস কনসিয়াসনেস তৈরি করছে। ঠিক আছে, এবং এই ফলস কনসিয়াসনেসের জন্য প্রোলেটারিয়েটসরা কিন্তু এই বুর্গোয়াইজিসদের হয়ে কাজ করছে বা সেই সমাজের অংশ হয়ে উঠছে। ঠিক আছে, একটা ফলস কনসিয়াসনেস। ওকে, এন্ড এই ফলস কনসিয়াসনেসটাকে কিন্তু প্রমোট করা হচ্ছে। According to Marxist approach, the mass media and the popular culture are centrally important in the spread of false consciousness and in leading people to believe that whatever is right, whatever is right. যেটা হচ্ছে সেটা ঠিকই হচ্ছে। এটা আমার মনে হয় আজকের দিনেও অত্যন্ত প্রাসঙ্গিক, অত্যন্ত প্রয়োজনীয়, কারণ আমরা দেখেছি যে জনমত তৈরি করতে মাস মিডিয়া বা পপুলার কালচারের কতটা আধিপত্য। ঠিক আছে, একটা ইলেকশনের আগে আমরা দেখেছি যে মাস মিডিয়া কিভাবে, মাস মিডিয়ার দ্বারা, গণমাধ্যমের দ্বারা কিভাবে মানুষজন প্রচলিত হয়, এবং পপুলার কালচার এখানে কিন্তু একটা মারাত্মক রকম ইম্পর্টেন্ট রোল প্লে করে। এবং একটা জিনিস হয়তো বলতে কোথাও গিয়ে আটকায় না, যে আমরা যারা ওকে, জাস্ট আ সেকেন্ড, কেউ হয়তো কোয়েশ্চেন রেজ করেছে, জাস্ট আ সেকেন্ড। ওকে, সুদীপ্ত, হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। দাদা, এখানে আমি একটা কথা বলি, এই যে ফলস কনসিয়াসনেস, তো এখানে কি আমি কি এটা বলতে পারি না যে সোশ্যাল মিডিয়া এখানে সম্পূর্ণভাবে দায়ী? এই যে ফলস কনসিয়াসনেস মানে আমাদের সামনে এমন একটা ওয়ার্ড তুলে ধরছে যেটা কিন্তু আদতে একটা মিথ। তো এই সোশ্যাল মিডিয়ার সাথে কি আমাদের মার্কসিজম বা বা ক্যাপিটালিজমের কোনো এখানে মিল আছে? হ্যাঁ, মানে ক্যাপিটালিজম মানে মূলত বিষয়টা, আচ্ছা এটা ছাড়া কি আর কিছু প্রশ্ন আছে? না না না, আপাতত এটাই। তো মূলত হ্যাঁ, মিলটা তো ডেফিনেটলি আছে। মানে মার্কসিজম যে কথাটা বলেছে, মার্কসিজম এটাকে আইডেন্টিফাই করেছে
এটা কিন্তু মার্কসিজমের অংশ নয় বা মার্কসিস্ট আইডিওলজির অংশ নয়। আমি বলতে চাইছি যে এখানে আইডেন্টিফিকেশনস অফ দ্য ইস্যুস। তো তিনি বলেছেন যেটা একটা ফলস কনসিয়াসনেস তৈরি করা হচ্ছে এবং মাস মিডিয়া বা গণমাধ্যম একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে, এবং সেটা বস্তুত সার্বিকভাবেই সত্য, এবং সেটা এখনো আমরা দেখছি যে এটা আদতে হচ্ছে, যে ফলস একটা ইন্টারপ্রিটেশন তৈরি করা, এবং একটা ইলেকশনস এর রেজাল্ট কোথাও গিয়ে ম্যানিপুলেট হচ্ছে থ্রু দিস মাস মিডিয়া। তো এটা ওনার আইডেন্টিফিকেশন, অবজারভেশন আর কি বলতে পারি। ক্লিয়ার? ইয়েস, ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ ঠিক। ওকে, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে ফলস কনসিয়াসনেস কে তৈরি করা হচ্ছে, এই ফলস কনসিয়াসনেসটা মানুষকে একটা চিন্তা ভাবনার মধ্যে রাখছে যে হোয়াট এভার ইজ রাইট, যেটা হচ্ছে সেটা সঠিক হচ্ছে, এটাকে তিনি সঠিকভাবে আইডেন্টিফাই করতে পেরেছেন, দ্য আইডিয়া অফ ফলস কনসিয়াসনেস। এরপর তিনি আরো কয়েকটা জিনিসকে বলেছেন, তার মধ্যে প্রথমে আমরা ফলস কনসিয়াসনেস এর কথা বললাম। এরপর যেটা আসছে সেটা হচ্ছে কনসেপ্ট অফ এলিয়েনেশন। ওকে, এলিয়েনেশনের কনসেপ্ট। এই এলিয়েনেশনের কনসেপ্টটা কি সেটা আমরা একটু সহজ ভাষায়, মানে এটা বিশাল বড় ডকট্রিনস রয়েছে, প্রচুর পড়াশোনা করছে লোকজন এইসব নিয়ে, কিন্তু আমি খুব সহজ ভাষায় একটু বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে এখানে যে ছবিটাও আছে, ছবিটাও একটা জিনিসকে ইমপ্লাই করছে। এটা মূলত একটা ক্যামেলিয়নের ছবি, ঠিক আছে, যারা নাকি রং বদলায়, ঠিক আছে। তো এই কনসেপ্ট অফ এলিয়েনেশন, বা বলা ভালো একটা প্রোলেটারিয়েটকে কিভাবে একটা বুর্গোইজি এলিয়েনেট করছে, সেটা চলো একটু চট করে দেখেন। এলিয়েনেশন ফ্রম প্রোডাক্টস অফ ওন লেবার। ওকে, আমি জাস্ট টপিক গুলো বলেছি, আমি একটু নিজে আলোচনা করছি যে প্রোডাক্টস অফ ওন লেবার থেকে এলিয়েনেট করা হচ্ছে, কিরকম ভাবে এলিয়েনেট করা হচ্ছে। দেখো, ফর এক্সাম্পল তুমি একটা বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করো, কথার কথা বলছি, একটা বিস্কুটের ফ্যাক্টরিতে কাজ করো, এবং সেখানে তুমি নিজে প্রচুর বিস্কিট বানাচ্ছ, ঠিক আছে, তোমার দ্বারা সেই বিস্কিট গুলো তৈরি হচ্ছে, কিন্তু তুমি সেই বিস্কিট গুলো খেতে পারছো না, কারণ তোমার ওপর যে তোমার মালিক, যে ফ্যাক্টরি ওনার, তার কড়া নজর রয়েছে। তো তুমি তোমার লেবারের থেকে এলিয়েনেটেড হচ্ছে, তুমি খেটে যে জিনিসটি তৈরি করছো সেই জায়গা থেকে তোমাকে এলিয়েনেট করা হচ্ছে। Am I clear? So alienation from the products of own labor, এই জিনিসটা তিনি প্রথম মনে করেছিলেন। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বললাম, ঠিক আছে। বা ধরো তুমি কিছু একটা তৈরি করছো, বা ধরো কোনো মাঠে ধান বুনছো, বা তোমার চাল তৈরি করছো, ধান কাটছো, তোমাকে তোমার ধানটাকে দেওয়া হচ্ছে না, তুমি দিয়ে দিচ্ছ একটা কর্পোরেটকে, সে তোমার থেকে মোটা টাকায় কিনে নিচ্ছে, যেটা নিয়ে নাকি আমাদের ফার্মস ল এর এত কিছু, ফার্মার্স ল নিয়ে এত যে মানে সারা সমগ্র দেশ জুড়ে যে ঝামেলাটা চলছে এখন, ইটস ওয়ান অফ দ্য রিজনস। দ্বিতীয়ত, এলিয়েনেশন ফ্রম অ্যাক্ট অফ প্রডিউসিং ইটসেলফ, এটা একটু মন দিয়ে বোঝো। সেটা হচ্ছে যে এই যে ভদ্রলোক যে নাকি একটা বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করে, আমি ভদ্রলোকের নাম দিলাম মিস্টার এ। তো এই মিস্টার এ, এই ভদ্রলোক কিন্তু একটা বিস্কুটের ফ্যাক্টরিতে কাজ করে, কিন্তু সে তার বিস্কুট কিন্তু নিজের পকেটে বা নিজে খেতে পাচ্ছে না, কারণ তার উপর তার মালিকের একটা চোখ রয়েছে, তার একটা নির্দেশ মেনে চলতে হয়, ঠিক আছে। দিস ইজ ফার্স্ট, এলিয়েনেশন ফ্রম দ্য প্রোডাক্টস অফ ওন লেবার। সেকেন্ড, এলিয়েনেশন ফ্রম দ্য অ্যাক্ট অফ প্রডিউসিং ইটসেলফ। আচ্ছা, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যে যে মাধ্যমে বিস্কিটটা তৈরি করা হচ্ছে, যে মেশিনস এর দ্বারা যে বিস্কিটটা তৈরি করা হচ্ছে, সেটাও কিন্তু ওয়ার্কিং ক্লাসের কাছ থেকে লুকিয়ে রাখা ঠিক বলবো না, তাদেরকে সেখান থেকে এলিয়েনেটেড করে রাখা হচ্ছে। মানে আজকে যদি মিস্টার এর বাড়িতেই মেশিনটা থাকতো, তাহলে সে বাড়িতেই বিস্কুটটা তৈরি করতে পারতো, কিন্তু সে করতে পারছে না, কারণ যে যে জিনিসের দ্বারা তৈরি হচ্ছে সেটা থেকে তাকে আলাদা করে রাখা হচ্ছে, বিচ্যুত করে রাখা হচ্ছে। দ্য পাওয়ার অফ ওয়ার্কার্স টু ইজ ট্রান্সফর্ম ইনটু আ কমোডিটি, বরং কি করা হচ্ছে যে এই যে মিলিত ভাবে সমস্ত প্রোলেটারিয়েটসরা কাজ করছে, এটাকে একটা কমোডিটি হিসেবে টেস্ট করা হচ্ছে, এটাকে একটা কমোডিটি হিসেবে উল্লেখ করা হচ্ছে, এবং সেটাকে আমরা ওয়েজ হিসেবে দিচ্ছি। মানে আজকের ক খ গ ঘ ব্যক্তি একটা ফ্যাক্টরিতে কাজ করছে, এই প্রত্যেকটা কাজ, ঠিক আছে, এটাকে আমরা লেবার নামে উল্লেখ করছি, এবং এটাকে একটা কমোডিটি, বা আমরা যেটাকে বলি সার্ভিস সেক্টর, একটা কমোডিটিতে রূপান্তরিত করে দিলাম, সার্ভিস সেক্টরের অন্তর্গত এরা, এবং এই সার্ভিস সেক্টরে কাজ করছে বলে তাদেরকে আমরা টাকা পয়সা দিচ্ছি। কিন্তু
যেটা অ্যাক্ট অফ প্রডিউসিং, যে মেশিনের দ্বারা সে জিনিসটাকে তৈরি করতে পারতো, সেটা কিন্তু তাদেরকে সেই সেটার সাথে আমরা এলিয়েনেট করে রাখছি, আলাদা করে রাখছি। এলিয়েনেশন ফ্রম হিজ হার স্পিসিস বিং, আমরা জানি যে মানুষ মাত্রই সে কিন্তু, আমাদের যদি পুরনো ইতিহাস বা যদি সমাজের ইতিহাস পড়ে থাকো তাহলে দেখবে যে মানুষ কিন্তু বিবর্তনের মাধ্যমেই উত্তরোত্তর নিজেকে আরো সমৃদ্ধ করতে থাকে। এটাই হচ্ছে ডারউইনিজম বা ডারউইনের যে থিওরি। সেখানে বলা হচ্ছে যে একটা মানুষ একটা পশুর থেকে আলাদা, কারণ সে ক্রমবর্ধন বিবর্তনের মধ্যে থেকে যায়, সেটা একটা পশুও যায়, কিন্তু তার একটা ইন্টেলিজেন্সিয়া আছে, তার একটা বুদ্ধিমত্তা আছে, যে বুদ্ধিমত্তার দরুন সে কিন্তু অনেকগুলো জায়গায় গিয়ে নিজেকে আরো 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 সুন্দর করে তোলে, আরো তাড়াতাড়ি নিজেকে অনেকটা বেশি অ্যাডাপটিভ করে তোলে সামগ্রিক পরিবেশের সাথে। তো মার্কস বলছে যে human beings have the capacity to develop dynamic thinking through the pursuit of multiple endeavors. Capitalism eventually stifles the creativity and innovation of human beings. এটা কিন্তু ক্যাপিটালিস্ট যারা আছে তাদের একটা সক্রিয় প্রচেষ্টা, যে এই যে মানুষগুলো ক খ গ ঘ ব্যক্তি যারা তার ফ্যাক্টরিতে কাজ করছে, তাদেরকে এতটা কাজ চাপিয়ে দাও যে তারা ওই ক্রিয়েটিভ চিন্তা ভাবনা বা ক্রিয়েটিভ লাইসেন্স যেটাকে আমরা বলে থাকি, সেটা যেন তারা কোনো মতেই না পায়, তারা যেন আরো বেটার কিছু চিন্তা ভাবনা না করতে পারে। আমরা কতজন এই কথাটার সাথে কিন্তু পরিচিত, যে আমাদের যারা বন্ধু বান্ধব আছে বা যারা আমাদের যারা একসাথে কলিগস রয়েছে, তারা একটা কথা শুনে থাকবে যে আমাদের এত রুটিন লাইফ যে নিজের জন্য কোনো সময় নেই, এবং জীবনের একটা 30-35 বছর কিন্তু মানুষ এই কমপ্লেনটা করতে করতেই যাচ্ছে, এবং এট প্রেজেন্ট সিনারিওতে এটাই কিন্তু খুব প্রযোজ্য, যে হয়তো কেউ একজন ব্যাংকে চাকরি করে, কেউ একজন পুলিশে চাকরি করে, কেউ একজন ডাক্তার, সে কিন্তু মাঝে মাঝে এই কমপ্লেনটা করছে যে এত ওয়ার্ক প্রেশার, এত লোড প্রেশার, যে বাড়িতে অফিস যাচ্ছি, অফিস থেকে বাড়ি আসছি, বাড়ি থেকে আবার অফিস যাচ্ছি, এর মাঝে আমার কোনো জীবনই নেই, আর রোববার এলে সেই রোববারটা কিভাবে চলে যায় সেটাও বুঝতে পারি না। এবার মার্কস এটা তুমি বা আমি হয়তো একটা অন্যরকম ভাবে ভাবছি যে হ্যাঁ চলো, সবারই লাইফে তো এই সমস্ত আছে, চাকরি করছি তো এটা তো প্যাকেজের সাথে আসে, বাট মার্কস কিন্তু এই জায়গায় বলছেন যে এটা একটা ক্যাপিটালিস্ট ট্রিক। এটা এই বুর্গোইজি যে ক্লাসটা আছে তাদের কিন্তু এটা একটা চাল। তারা মূলত কি করছে, এই যে সমস্ত মানুষরা রয়েছে যারা অন্যরকম ভাবনা চিন্তা করতে পারে বা অন্যরকম ভাবনা চিন্তা করতে চায়, তাদেরকে ওয়ার্কলোড বাড়িয়ে দিয়ে মূলত একটা রোবটে পরিবর্তন করা, ওকে, যাতে তারা সেই সময়টা না পায়। অ্যান্ড ফাইনালি এলিয়েনেশন ফ্রম দ্য প্রডিউসার্স। এলিয়েনেশন ফ্রম প্রডিউসার্স এর মানেটা কি? মানে হচ্ছে, ধরো একটা তো হচ্ছে দ্য অ্যাক্ট অফ প্রডিউসিং ইটসেলফ। অ্যাক্ট অফ প্রডিউসিং ইটসেলফ মানে তাকে মেশিনটার সাথে পরিচিতি করালো না, মেশিন থেকে তাকে দূরে রাখা হলো। আরেকটা জিনিস হতে পারে যে প্রডিউসার্স যারা, তাদের সাথে কোনো রকম পরিচয় করাচ্ছে না। কথার কথা বলছি, এই ফ্যাক্টরি, যেটা বিস্কুটের ফ্যাক্টরি যখন এক্সাম্পল নিয়েছি আমি ওটাকে নিয়ে আলোচনা করি, যে ধরো এই বিস্কুটের ফ্যাক্টরির জন্য যে গমটা লাগে, হ্যাঁ, বা যে আটাটা লাগে, বা যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস লাগে, যে প্রডিউসার্সদের কাছ থেকে যে জিনিসটি আসে, কখনোই কিন্তু এই এ নামক ব্যক্তিটাকে বা ক খ গ ঘ নামক ব্যক্তিগুলোকে কিন্তু তাদের সাথে কোন রকম ইন্টারাকশন করতে দেওয়া হয় না, তাদের কাজ বেঁধে দেওয়া আছে। এই কাজটা করে কারা? ম্যানেজমেন্ট বডি বা বলা হলো ক্যাপিটালিস্টরা। কারণ সবসময় ক্যাপিটালিস্টরা এই ভয়টা পায় যে আমার ফ্যাক্টরির যে মালিক, মানে যে কর্মচারী, সে যদি ডাইরেক্টলি প্রডিউসারের কাছে চলে যেতে পারে, তাহলে কিন্তু সে কিছুদিনের মধ্যে টাকা পয়সা জমিয়ে আমার কম্পিটিটর হয়ে যেতে পারে। বুঝতে পারছো? মানে যেরকম ভাবে হচ্ছে কি, যে হয়তো একজন ফাস্ট ফুডের দোকানে কেউ হয়তো একজন চাউমিন বানায়, সেই চাউমিনটা হয়তো সে খুব কায়দা করে তার মালিকের কাছ থেকে জেনে নিল যে সেই চাউমিনটা আসে কোথা থেকে। দেখা গেল সেই লোকটা, কর্মচারীটা সেই লোকটার কাছ থেকে ডাইরেক্টলি চাউমিন কিনে সে নিজের একটা স্টল, কিছুদিনের মধ্যে নিজের একটা স্টল খুলে নিল আর কি। তো এই ভয়টা সবসময় থাকে। তো এই পুরো চারটে জিনিসের সমষ্টিকে বলা হচ্ছে দ্য কনসেপ্ট অফ এলিয়েনেশন, এবং মার্কস কিন্তু সঠিকভাবে এই চারটে জিনিসকে আইডেন্টিফাই করতে পেরেছিলেন, এবং এটাকে কিন্তু একটা ক্রিটিসিজম অফ এভরিথিং এক্সিস্টিং। ঠিক আছে, তিনি বলছেন যে সমস্ত যা কিছু হচ্ছে সব ভুল, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পর যা কিছু হচ্ছে এভরিথিং ইজ রং। আমি যেগুলো বলছি সেগুলোকে বোঝার চেষ্টা করো, মানে মার্কসের ভাষায়,
এবং বোঝার পর তোমরা একটা বক্তব্য রাখো যে আদতে এটা ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে। দেন তার পরবর্তী যে কনসেপ্ট সেটা আসছে কনফ্লিক্ট থিওরি। ঠিক আছে, এই কনফ্লিক্ট থিওরিটায় কার্ল মার্কস যেটা বলতে চাইছেন, এগুলো সব দাস ক্যাপিটালের অংশ, যে দেখো ওয়েলথ এবং রিসোর্সেস কিছু মানুষের জন্মগত অধিকার হয়ে গেছে এবং তারা এই সমস্ত ওয়েলথ অ্যান্ড রিসোর্সকে তাদের সমগ্র সার্বিক শক্তি দিয়ে কিন্তু প্রোটেক্ট করে যাচ্ছে, এবং যারা এই সমস্ত রিসোর্সেস বা এই সমস্ত ওয়েলথ পাচ্ছে না তারাও সামগ্রিকভাবে চেষ্টা করে চলেছে টু অবটেন দেম। আমাদের এই যে পুরো সমাজ, এই সমাজের মধ্যে এই লড়াইটাই কিন্তু দেখা যাচ্ছে। খুব সঠিক কথা, খুব সহজ কথা, যাদের কাছে পয়সা আছে, আমি জাস্ট একটা কমন এক্সাম্পল দিয়ে বলি, যাদের কাছে পয়সা আছে তারা সেই প্রথমত চাইছে তার সেই পয়সাটাকে প্রোটেক্ট করুক যাতে তার ক্ষয়ক্ষতি বেশি না হয়, এবং সেই তার যে ওয়েলথটা আছে সেটা উত্তরোত্তর বাড়তে থাকুক। যার কাছে পয়সা নেই, যারা লেবার ক্লাস, তারা কিন্তু সারাদিন এটাই চিন্তা করে যাচ্ছে যে পয়সা সে রোজগার করবে কিনা, করবে কি করে আর কি করে পয়সাটাকে অবটেন করবে, রিসোর্সেস ওয়েলথকে অবটেন করবে। তো এখানেই কনফ্লিক্ট থিওরির গল্প। তিনি বলছেন যে তাহলে সার্বিক বিকাশটা হবে কি করে। আমি অ্যাজ আ পার্সন যদি ধরো সুদীপ্তর কথা না ভাবি, ধরো আমি হচ্ছি মালিক, সুদীপ্ত এবং সঞ্জীব হচ্ছে আমার কর্মচারী। সুদীপ্ত ভাবছে যে আমার থেকে কি করে আমার থেকে বেশি টাকা আদায় করা যেতে পারে। আমি সবসময় ভেবে যাচ্ছি যে আমি কিভাবে আমার টাকাটাকে আরো সঞ্চয় করতে পারি, আরো সেটাকে অ্যামাস করতে পারি। তাহলে না আমার কাছে, আমি তো ছেড়েই দাও, না সুদীপ্তর কাছে কিন্তু সেই সম্ভাবনা রয়েছে বা সেই সময়টা রয়েছে যে সঞ্জীবের কথা ভাববে, যে সঞ্জীবেরকে ভাই ও তো একটু কষ্টে আছে, ওরটাও দেখি, ওকেও একটু হেল্প করার চেষ্টা করি। সেই চিন্তা ভাবনাটাই আসবে না, কারণ সারা জীবন আমরা এটাই করে থাকছি, আমি আরো টাকা বাড়াবো, তুমি চেষ্টা করবে আরো টাকা তুমি সঞ্চয় করবে। দিস ইজ আ কনফ্লিক্ট থিওরি। এবং মার্কস কিন্তু কখনোই, একটা খুব ভুল রটনা রয়েছে যে মার্কস বলে গেছেন যে এই কনফ্লিক্ট থিওরি খুব বাজে, এরকম একেবারেই তিনি কখনো বলে যাননি। তিনি যেটা বলেছেন, তিনি কিন্তু এটা বলেনই যে এই কনফ্লিক্টটা ব্যাড অর গুড, ভালো কি খারাপ তার মধ্যেই যায়নি। তিনি শুধু বলেছেন যে এটা একটা আনঅ্যাভয়েডেবল অ্যাসপেক্ট অফ হিউম্যান নেচার। ঠিক আছে, এই জিনিসটি আসবেই, এটাকে তুমি কখনোই উপেক্ষা করতে পারো না। দিস ইজ অ্যান আনঅ্যাভয়েডেবল অ্যাসপেক্ট, হিউম্যান নেচারের একটা আনঅ্যাভয়েডেবল অ্যাসপেক্ট। এই জিনিসটি আসবে, বারংবার আসবে, এবং এই জন্যই প্রবলেম গুলো সারা জীবনই হয়ে যাবে। ওকে, তো তার মানে আমরা মূলত কি জিনিস দেখলাম? তিনটে জিনিস দেখলাম। প্রথমত হচ্ছে তিনি কনসেপ্ট অফ এলিয়েনেশনের কথা বললেন, দ্য আইডিয়া অফ ফলস কনসাসনেস এর কথা বললেন, কনসেপ্ট অফ এলিয়েনেশনের কথা বললেন, কনফ্লিক্ট থিওরির কথা বললেন। এই তিনটে জিনিসকে মূলত তিনি মার্কস বলতে চাইছেন যে যত প্রবলেম, যা কিছু হচ্ছে, সবের মূল হচ্ছে এই সমস্ত জিনিসপত্র। এই জিনিসগুলোকে যদি কন্ট্রোল করা যেতে পারে, এই জিনিসগুলোকে যদি ঠিকঠাক করা যেতে পারে, তাহলে আমরা যে স্বপ্নটা দেখছি, একটা ইউটোপিয়ান সভ্যতার স্বপ্ন দেখছি, যেখানে সবাই আমরা সমান, সবাই সবার তরে, যেখানে কোনো ক্লাস নেই, যেখানে সবাই সবার জন্য কাজ করছে, সেটা আমরা পৌঁছাতে পারবো যদি এই তিনটে জিনিসকে আমরা ক্রস করতে পারি। ঠিক অনেকটা আমাদের হিন্দু ধর্মে যেরকম ষড়রিপুর কথা উল্লেখ করা হয়, যেগুলো ষড়রিপু রয়েছে সেগুলোকে যদি আমরা অতিক্রম করতে পারি তাহলে যেরকম মোক্ষ পাবো, ঠিক সেরকম ভাবেই কার্ল মার্কস বলছেন যে এই যে ইস্যুস গুলো আছে এগুলোকে যদি আমরা ওভারকাম করতে পারি তাহলেই আমরা কিন্তু দেখতে পাবো যে আমরা একটা ইউটোপিয়ান সভ্যতার কথা এটা বলছি, এটা আমরা পাবো। এবং এই জায়গায় দাঁড়িয়ে তার যে প্রথম থিওরিটা উঠে আসে সেটাকে বলা হচ্ছে ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম। খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম, ইটস অ্যান ইম্পর্টেন্ট, যাদের সোশিওলজি অপশনাল নিয়েছো বা যারা পলিটি অপশনাল নিয়েছো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা একটা পোর্শন। সেটা হচ্ছে ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম। হোয়াট ইজ ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম? ওকে, ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম, তো এই যে প্রবলেমস গুলো রয়েছে তার একটাই সলিউশন। কার্ল মার্কস বলছেন তার একটাই সলিউশন। কি সলিউশন? যে তিনি দুটো বিভাজন করেছেন। কিরকম বিভাজন? এটাকে বলা হয় সুপার স্ট্রাকচার। সুপার স্ট্রাকচারটা কিরকম? তিনি বলছেন কালচার, রিলিজিয়ন, এডুকেশন, ল, পলিটিক্স, মিডিয়া,
এটা সুপারস্ট্রাকচারের উপরে থাকবে। বেস হিসেবে কি থাকবে? বেস হিসেবে থাকবে মিনস অফ প্রোডাকশন, কমোডিটিস, বুর্গোয়াজি, ইকোনমিক সম্পর্ক, প্রোলেটারিয়েটস। তার মানে হচ্ছে কি, এই সম্পর্কগুলোই মিনস অফ প্রোডাকশন, কমোডিটিস, একটা বুর্গোইজির সাথে প্রোলেটারিয়েটের কি সম্পর্ক, একটা দেশের সাথে একটা দেশের কি ইকোনমিক রিলেশন, বা একটা রাজ্যের সাথে একটা রাজ্যের কি ইকোনমিক রিলেশন, সেটা শেপ করে সেই রাজ্যের কালচার, রিলিজিয়ন, এডুকেশন, ল, পলিটিক্স এবং মিডিয়াকে, নট দি আদার ওয়ে রাউন্ড। আমরা বারংবার দেখেছি এটার কিন্তু সম্পূর্ণ উল্টো জিনিসটা হয়। আমাদের দেশে মিডিয়া, পলিটিক্স, ল বা সব ভারতবর্ষ কেন, সমগ্র বিশ্বে কিন্তু উল্টো কেসটা হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা, যে সমস্ত দেশ নিজেদেরকে কোর কমিউনিস্ট বলে থাকে বা বলে যে মার্কসিস্ট আইডিওলজি ফলো করি, তারা আদতে কিন্তু একেবারেই ফলো করে না। কারণ যে ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজমের কথা কার্ল মার্কস বলে গেছেন, সেটাই তার মূল বক্তব্য। এবং লোকজন বুঝতে পেরেছে যে এই বক্তব্যটাকে যদি ফলো করি তাহলে কোরাপশনের আর জায়গা থাকবে না। তাহলে কোরাপশনটা কিভাবে করব? তো সেই জন্য যারা নিজেদেরকে প্রচন্ড কোর কমিউনিস্ট বলে থাকে, বা যারা নিজেদেরকে ভীষণ নিজের গর্ববোধ করে যে আমি একজন মার্কসিস্ট আইডিওলজি ফলো করি, তাদেরকে একবার শুধু রিয়ালিটিটা চেক করাতে হয় যে তোমরা আদতে ভাই কেউ ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজমের গল্পটাই ফলো করো না। ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজমে তিনি বলছেন যেটা, সেটা হচ্ছে যে সমস্ত কিছু ইকোনমিক স্ট্রাকচার, ইকোনমিক বেস বলা হচ্ছে, বা বলা ভালো ইকোনমিক ডেট্রিমেন্টস। আমি এখানে ইকোনমিক বেস বলেছি, অ্যাকচুয়ালি মার্কস এখানে বলেছিলেন ইকোনমিক ডেট্রিমেন্টস। ইকোনমিক ডেট্রিমেন্টস এর মধ্যে যেগুলো বলছি, মিনস অফ প্রোডাকশন, কমোডিটিস, বুর্গোইজি এবং প্রোলেটারিয়েটস এর কি সম্পর্ক, ইকোনমিক রিলেশনস, এই সমস্তটা শেপ করবে সেই রাজ্য বা সেই রাষ্ট্রের কালচারকে, সেই রাষ্ট্র বা রাজ্যের রিলিজিয়নকে, এডুকেশনকে, লকে, পলিটিক্সকে এবং মিডিয়াকে। এবং ইন রিটার্ন এই যে সুপারস্ট্রাকচারটা রয়েছে, তারা মেনটেন করবে যাতে এটার সুসম্পর্ক থাকে, প্রত্যেকটা যেন সুসম্পর্ক থাকে। তার মানে পলিটিক্স যে ল পাস করা হবে, সেই ল যেন দেখে যে একটা বুর্গোইজি একটা প্রোলেটারিয়েটের দ্বারা, একটা প্রোলেটারিয়েট একটা বুর্গোইজির দ্বারা নিপীড়িত হচ্ছে না। সেই ল বা সেই পলিটিক্স দেখাবে যে মিনস অফ প্রোডাকশনটার মধ্যে স্বচ্ছতা আছে, কোন রকম করাপশন নেই। সেই পলিটিক্স দেখবে যে ইকোনমিক রিলেশনশিপ যেন ঠিকঠাক থাকে। যদি কিছু ভুল হয় তাহলে সেটা মিডিয়া পোর্ট্রে করবে। রিলিজিয়ন অনেক সেকেন্ডারি। মার্কসের ক্ষেত্রে কিন্তু রিলিজিয়নটার কোনো প্রাধান্যই ছিল না, যেটা আমাদের দেশে বা সমগ্র বিশ্বে, রাদার আমাদের দেশে বিশেষ করে ধর্মের নিরিখে বাকিটা কিন্তু ম্যানিপুলেটেড হয়। কিন্তু আদতে ধর্মটাকে কিন্তু যখন মার্কস লিখেছিলেন, কনফ্লিক্ট, তার যে দাস ক্যাপিটাল, বা এটার কোনো জায়গাই ছিল না। এবং যদি ঠান্ডা মাথায় ভেবে দেখো, হয়তো এটা সত্যি করার কোনো দরকারই পড়ে না। এডুকেশন, বাচ্চাদেরকে অনেক বেশি ফিনান্সিয়াল লিটারেট করতে হবে, তারা তাদের টাকা পয়সা সম্পর্কে অনেক সচেতন করতে হবে, মিনস অফ প্রোডাকশন, কমোডিটিস সম্পর্কে সচেতন করতে হবে। একটা দেশের কালচার হবে বা একটা রাজ্যের কালচার হবে যেটা কিনা এই জিনিসগুলোকে বর্তায়, এবং সেই জিনিসগুলো ইন রিটার্ন আবার এই বাকিগুলোকে শেপ আপ করবে। তার মানে এটা একে অপরের পরিপূরক। কিন্তু তলায় বা বেস যেটা থাকছে সেটা হচ্ছে ইকোনমিক ডেট্রিমেন্টস। ক্লিয়ার? এইবার এটাকে বলা হচ্ছে মেটেরিয়ালিজম। কিন্তু ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম ব্যাপারটা কি? মেটেরিয়ালিজম কি বস্তু সেটা আমরা বুঝতে পারলাম, জাস্ট আ সেকেন্ড। মেটেরিয়ালিজম কি বস্তু আমরা বুঝতে পারলাম, বাট ওয়াই ডায়ালেকটিক মেটেরিয়ালিজম? আচ্ছা, ডায়ালেকটিক মেটেরিয়ালিজমের বক্তব্যটা কি সেটা দেখে নিই। ডায়ালেকটিক কাকে বলে? ডায়ালেকটিক হচ্ছে, এটা পুরনো প্রাচীন রোমান সভ্যতা থেকে বা গ্রিক সভ্যতা থেকে এই জিনিসটার উৎপত্তি হয়। মূলত গ্রিক সভ্যতা থেকে এই জিনিসটির উৎপত্তি হয়। এটাকে বলা হয় ডায়ালেকটিক। আগেকার দিনে কি হতো, এই যে জিমনেশিয়াম থাকতো, যেটাকে আজকালকার দিনে আমরা শুধু জিম মানে শরীর চর্চা মনে করি, প্রাচীন গ্রিসে কিন্তু সমাজের বুদ্ধিজীবী যাদেরকে বলা হয়, যেরকম প্লেটো, অ্যারিস্টটল, তারা কিন্তু এই সমস্ত জিমনেশিয়ামে আসতো, এবং সেখানে কিন্তু শরীর চর্চার সাথে সাথে একটা মানসিক চর্চাও হতো, যেখানে কিন্তু মারাত্মক নতুন নতুন জিনিস বা নতুন নতুন জিনিসপত্র নিয়ে আলোচনা করা হতো। এটাকে বলা হয় ডায়ালেকটিক। ডায়ালেকটিকটা না, আমাদের যেরকম ডিএনএ স্ট্রাকচার আছে, সেই ডিএনএ স্ট্রাকচারের মতন কিন্তু একে অপরকে পেঁচিয়ে ওঠে।
বা আমরা বলা ভালো, যদি আমরা আমরা দেখেছি অনেক গাছ আছে যাদেরকে ক্রিপার্স বলা হয়, যারা একটা মানে লতানো গাছ যেটা। এই ডায়ালেকটিকের গল্পটা হচ্ছে ঠিক সেরকম। কি হয় মূলত, মানে ধরো আমি একটা থিসিস দিলাম, ঠিক আছে, আমি বললাম যে কাল থেকে এই জিনিসটি করা হবে। তো আজকে শৈলাজা বললো যে না, এটা করা হবে না, কারণ এটা করতে গেলে এই এই প্রবলেমস গুলো আছে। সেটা হয়ে গেল অ্যান্টিথিসিস। এইবার এই দুটোর প্রোজ অ্যান্ড কনস কে আমরা সেটাকে বিচার করে তার নিরিখে একটা নতুন সিনথেসিস করলাম, এবং সেই নিউ সিনথেসিস কিন্তু একটা নিউ অ্যান্টিথিসিসের জন্ম দিল। ঠিক আছে, মানে একটা সিনথেসিস হলো, সেই সিনথেসিসের আবার বিরোধিতা হলো, দিয়ে একটা নতুন অ্যান্টিথিসিস হলো, সেই নিউ অ্যান্টিথিসিস থেকে আরেকটা সিনথেসিস হলো, এন্ড তার থেকে তার আবার বিরোধিতা হলো। আমাদের সমাজ এভাবেই আরো বেটার হতে থাকে। আজকে যদি আমি বলে দিই যে পৃথিবী ফ্ল্যাট, আর কালকে গিয়ে যদি তোমরা সকলেই মানতে শুরু করে দাও যে হ্যাঁ সত্যি পৃথিবী ফ্ল্যাট, তাহলে আমরা হয়তো কোনোদিন জানতেই পারতাম না যে পৃথিবী গোল। তো এটা আমার থিসিস যে পৃথিবী ফ্ল্যাট। এটাকে গ্যালিলিও কাউন্টার করলো বা কোপারনিকাস কাউন্টার করলেন, যার জন্য তাদেরকে সারা জীবন জেলের একটা অন্ধকার মানে কারাগৃহে বন্দি থাকতে হয়। এটা হচ্ছে অ্যান্টিথিসিস। এবং এই অ্যান্টিথিসিস থেকে নতুন একটা আইডিয়ার উৎপাদন হলো, সেই আইডিয়াটাকে আবার ভাঙা হচ্ছে, মানে ভাঙা করার মাধ্যমেই কিন্তু একটা চিন্তা ভাবনা আরো বেশি কিন্তু সেটা স্বচ্ছ হয়, আরো বেশি ট্রান্সপারেন্ট হয়, আরো সমৃদ্ধ হয়। মার্কসিস্ট মানে কার্ল মার্কস, তিনি কিন্তু এটার একটা সহজ উদাহরণ দিয়ে বলেছেন। তিনি কি বলেছিলেন? বলছে যে দেখো, পেট্রিশিয়ানস কি, কাদেরকে বলা হয়? প্রাচীন রোমে দুই ধরনের জাত থাকতো, মানে আমরা যেটাকে বুর্গোইজি আর ক্যাপিটালিস্ট বলছি, প্রাচীন রোমান সভ্যতায় কিন্তু পেট্রিশিয়ানসরা ছিল মূলত যারা ওয়েলদি পিপল, আর প্লেবিয়ানসরা হচ্ছে যারা অপেক্ষাকৃত ওয়ার্কিং ক্লাস। এই দুটোর মধ্যে একটা ঝামেলা হলো, যেখান থেকে ফিউডাল লর্ডস এর জন্ম হলো। সেই ফিউডাল লর্ডস ম্যানোরিয়াল সার্ভস, এই সার্ভসরা হচ্ছে বেসিক্যালি হচ্ছে যে ভাড়াটে, আমরা যেটাকে বাংলায় বলে থাকি ভাড়াটে চাষি, রাশিয়াতে এদেরকে ম্যানোরিয়াল সার্ভস বলা হয়। এই ফিউডাল লর্ডস তৈরি হলো, তারা তাদের যত কিছু নিপীড়ন শুরু করলো হচ্ছে ম্যানোরিয়াল সার্ভসদের উপর। এই ম্যানোরিয়াল সার্ভস একটা রাশিয়ান রেভলিউশন করে দিল, দিয়ে একটা বুর্গোইজি এবং ক্যাপিটালিস্ট জাত তৈরি হলো। সেই বুর্গোইজি ক্যাপিটালিস্ট জাত আবার প্রোল্যাটেরিয়েটসদের উপর যুদ্ধ করছে, মানে নিপীড়ন করছে, তারা আবার রেভলিউশন করবে, করে এই জিনিসটা চলতেই থাকবে। তো এই দুটোর মধ্যে কানেকশন আই গেস বোঝাতে পারছি, যে ডায়ালেকটিক এবং মার্কসিস্ট ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম কিন্তু একই রকম জিনিস। ঠিক আছে, মানে একটা আইডিয়া তাকে কাউন্টার করছে একটা নতুন আইডিয়া, তার থেকে একটা নতুন আইডিয়ার জন্ম হচ্ছে, সেটার আবার বিরোধিতা হচ্ছে। সেরকম ভাবে পেট্রিশিয়ানসদেরকে বিরোধিতা করলে, মানে পেট্রিশিয়ানসরা অত্যাচার করতো প্লেবিয়ানসদের উপর, প্লেবিয়ানসরা পরবর্তীকালে ফিউডাল লর্ডস হয়ে গেল, সেই ফিউডাল লর্ডসরা ভাগ চাষীদের উপর ঝামেলা করতো, সেই ভাগ চাষীরা বুর্গোইজি বা ক্যাপিটালিস্ট হয়ে গেল, সে তারা আবার এখনকার দিনে প্রোলেটারিয়েটসদের উপর ঝামেলা করছে। এবং এই প্রোলেটারিয়েটসরা একদিন একটা সশস্ত্র আন্দোলন করবে, এবং সেখান থেকে কিন্তু আবার নতুন একটা অধ্যায় শুরু হবে। ক্লিয়ার? বাট তার যে বক্তব্য, এই বক্তব্যটা কিন্তু সাপোর্ট করা যায় না। সাপোর্ট করা যায় না কেন? কারণ তিনি একটা ইউটোপিয়ার সম্পর্কে বারবার বলে গেছে, বারবার তিনি এটাকে প্রাধান্য দিয়েছেন, কিন্তু আমরা একটা ডিস্টোপিয়া দেখি। তোমরা নিশ্চয়ই ঘুল বলে একটা ওয়েব সিরিজ বেরিয়েছিল নেটফ্লিক্সে, তোমরা নিশ্চয়ই দেখেছো, যেখানে রাধিকা আপ্তে ছিলেন তিনি প্রধান হলে। তো এটা কিন্তু খুব সুন্দর, যদি তোমরা একটু এটা উপরের একটা সুন্দর লেয়ার আছে, মানে গল্পটাকে যেরকম ভাবে গল্পটা চলছে, সেই গল্পটাকে যদি তোমরা দেখতে থাকো সেভাবে তার একটা অন্যরকম ইমপ্লিকেশনস হয়। যদি গল্পের ডেপথে যাও, তাহলে কিন্তু সেখানেও একটা ইউটোপিয়ান এবং ডিস্টোপিয়ান কনসেপ্টের একটা ক্ল্যাশ দেখাচ্ছে, বা মার্কসিস্ট থিওরির অ্যাকচুয়াল কতটা প্রযোজ্য সেটার উপর কিন্তু একটা সুন্দর ব্যাখ্যান দিয়েছে পুরো স্টোরিটাতে। সো আমরা ডিস্টোপিয়ার কয়েকটা এক্সাম্পল চট করে দেখে নিই। যেরকম রাশিয়ান রেভলিউশনে কি হয়, সার ডাইনাস্টি যে আছে, সেই সার ডাইনাস্টি ওয়াজ ব্রট টু দ্য গ্রাউন্ড। A peaceful protest of unarmed citizens led by Georgy Gapin on 22/1/1905 in St. Petersburg, রাশিয়াতে একটা মানে নির্ঝঞ্ঝাট আন্দোলন করে, কিন্তু সেটা একটা ম্যাসাকার হয়ে যায়, ব্লাডি সানডে নামে পরিচিত।
সেই ব্লাডি সানডে 12th অ্যানিভার্সারিতে একটা কমপ্লিট আর্মড প্রোটেস্ট হয় এই ভাগ চাষি বা সার্চদের দ্বারা, এবং তার ফলে একটা ক্যাবিনেট মিনিস্ট্রি তৈরি হয় বাই কেরেন্সকি, যেটাকে কেরেন্সকি গভর্নমেন্ট বলা হতো বা পিপলস গভর্নমেন্ট বলা হতো। এবং এই পিপলস গভর্নমেন্টটা কিন্তু ইন ডিউ কোর্স অফ টাইম নিজে একটা অটোক্রেট হয়ে গেল। তার মানে এই যে মার্কস ভদ্রলোক বলে যাচ্ছেন এত কথা যে এটা করতে হবে, এটা না করলে ওটা হবে, সবাই আমরা সকলে সবার স্তরে, এই যে ইউটোপিয়ান কনসেপ্টটা বলছে, এই জিনিসটা কি আদেও প্রযোজ্য? এটা কিন্তু বারংবার ভুল প্রমাণিত হয়েছে, এবং রাশিয়ান রেভলিউশন কিন্তু তার একটা উল্লেখযোগ্য উদাহরণ, যেখানে দেখা যাচ্ছে যে একটা মানুষ একটা রেভলিউশন আনছে, একটা ডাইনাস্টিক পরিবর্তন নিয়ে আসছে, ঠিক আছে। পাশাপাশি কিন্তু আমি বলছি আমাদের যে সমস্ত ল্যান্ড রিফর্মস হয়েছে, নন্দীগ্রাম ইস্যুটাকেও পাশাপাশি কম্প্যারিজন করতে পারো। একটা ডাইনাস্টি চেঞ্জ হয়ে গেল, সেটা মানুষের নির্ঝঞ্ঝাট একটা বা নিরস্ত্র আন্দোলনে সেটা হলো, পিসফুল প্রোটেস্টে। সেটাই কখনো কি একটা কমপ্লিট আর্মড প্রোটেস্ট হয়ে যায়, এবং একটা সরকার বদলে গেল, একটা কেরেন্সকি গভর্নমেন্ট চলে আসলো, পিপলস গভর্নমেন্ট চলে আসলো। সেই গভর্নমেন্টটা ইন ডিউ কোর্স অফ টাইম দেখা গেল সে আবার অটোক্রেটি হয়ে গেল। তার মানে এই পুরো জিনিসটাই একটা ভুল, একটা ভ্রান্ত, একটা জাস্ট একটা মানে আমি বলতে পারি ইলিউশন, একটা মিরাজ, ওকে, একটা মরিচিকা। যা কিছু হচ্ছে, যা হবে, সবই ডিস্টোপিয়া। এবং কিছু শিক্ষিত মানুষ বা বুদ্ধিজীবী তারা বলে থাকেন যে বেসিক্যালি মার্কসিজম কিন্তু এটা একটা বেসলেস ইস্যু, কারণ আদতে ডারউইনিজমই জিতবে। কেন ডারউইনিজম জিতবে? কারণ ডারউইনিজম সোজা কথায় বলে জোর যার মুলুক তার, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। এটা যদি সমগ্র প্রকৃতিতে এই নিয়মটা হয়, মানুষ কিন্তু সেই প্রাকৃতিক নিয়মকে কখনো অতিক্রম করতে পারে না। আমাদের জন্ম থেকে আমাদের রন্ধ্রে রন্ধ্রে কিন্তু সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এর গল্পটা ঢুকে গেছে। আমরা কিন্তু কখনোই সামগ্রিক চিন্তা ভাবনা করার পক্ষপাতী নই। হয়তো একজন দুজন মানুষ করতে পারে, বাট একজন দুজন মানুষকে নিয়ে গণ বা মাস তৈরি হয় না। আমরা যখন গণ বা মাসের কথা বলছি তখন কিন্তু সকলকে নিয়ে তৈরি হয়, এবং সেই সকল মানুষের রন্ধ্রে রন্ধ্রে কিন্তু একটা জিনিস ঢুকে গেছে যে আমি যদি ক্ষমতায় থাকি তাহলে আমি সারা জীবন চেষ্টা করবো যেন আমি ক্ষমতায় থাকি, বা আমার পরবর্তী জেনারেশন যেন ক্ষমতায় আসে, বাইরের থেকে সেই চেয়ারটা বা সেই মাসনাদটা যেন কেউ দখল না করতে পারে। তো রাশিয়ান রেভলিউশন কিন্তু একটা বিশাল বড় এক্সাম্পল, যেখানে মার্কসিজমের যে চিন্তা ভাবনা সেটাকে তছনছ করে দেয়, একদম একদম মানে গ্রাউন্ড লেভেলে নিয়ে আসে। এবং খুব রোমান্টিক কিছু আইডিয়া, মার্কস যেটা বলেছিলেন ভীষণ রোমান্টিক, শুনতে রোমান্টিক লাগে, যার জন্য একটা কথা রয়েছে, যে কথাটা আমি বারবার উল্লেখ করে থাকি। সেটা হয় যে লোকজন বলে যে ইফ ইউ আর কমিউনিস্ট এট দ্য এজ অফ 16 then you're probably romantic, okay, but if you are a communist at the age of 60 then you are probably a fool. ঠিক আছে, এটা খুব অদ্ভুত একটা কোটেশন, বাট কোটেশনটার হয়তো দেখা যাচ্ছে যে এই প্রেক্ষাপটের সারমর্ম রয়েছে। ওকে, and the criticisms of the traditional Marxist view. ওকে, তো আমাদের যে at present যে সমাজে আমরা বাস করি, সেখানে দাঁড়িয়েও দেখবো যে মার্কসিস্ট ভিউ বা তার যে আইডিওলজি, ডেফিনেটলি সেটা খুব ভালো আইডিওলজি। তিনি হয়তো কিছু বৃহত্তর জিনিসের চিন্তা ভাবনা করেছিলেন, কিন্তু জিনিসটা কিন্তু খুব বোকা, এবং সেটা আমাদের অ্যাট প্রেজেন্ট যে সিচুয়েশন সেটাকে আরেকবার প্রমাণ করে দেয়। প্রথমে দেখে নিই, the class structure today is more complex than bourgeoisie proletariat. 1848 সালে বা 1800 সালে 19th সেঞ্চুরিতে বা 18th সেঞ্চুরিতে কার্ল মার্কস যে সমাজটার কথা বলছে, সেই সমাজে শুধুমাত্র দুটো জনই থাকতো, দুটো সেকশনই থাকতো, এবং সেটাকেই তিনি এমফাসিস করে গেছেন। একটা হচ্ছে এই বুর্গোইজিরা, আর একটা হচ্ছে প্রোলেটারিয়েটরা। কাম ব্যাক টু দিস সেঞ্চুরি, 21st সেঞ্চুরিতে আসো বা 20th সেঞ্চুরিতে চলে আসো। এখানে বা অ্যাট প্রেজেন্ট যে সিচুয়েশন রয়েছে, সেখানে কিন্তু আরেকটা জাতি বা আরেকটা সেকশন অফ দ্য সোসাইটি মাথাচাড়া দিয়ে উঠছে। তাদেরকে আমরা বলে থাকি হচ্ছে এক্সটেন্সিভ মিডল ক্লাস, এবং এই মিডল ক্লাসের হাতে কিন্তু আজকের প্রচুর ক্ষমতা,
প্রচুর ক্ষমতা। কিভাবে বোঝাবো? আজকে যে কোনো কোম্পানি তুমি ধরো, রিলায়েন্স ধরো, সান ফার্মাসিস ধরো, অ্যাপোলোস ধরো, বিশাল বিশাল কোম্পানি, মাল্টি ন্যাশনাল কোম্পানি, কিন্তু দেখা যাচ্ছে এই মধ্যবিত্ত বা এক্সটেন্সিভ মিডল ক্লাস যাদের কথা বলছি, তারা এই সমস্ত কোম্পানির একটা বিশাল রকম স্টকস অ্যান্ড শেয়ারস কিনে রেখেছে। আজকের যদি আজকে একটা মিডল ক্লাস সোসাইটি মনে করে যে আমি রিলায়েন্সকে ধসিয়ে দিতে পারি, তার ধসিয়ে দিতে কিন্তু খুব বেশি হলে 1 ঘন্টা লাগবে। অনিল আম্বানি যে এত বড় একটা এম্পায়ার ক্রিয়েট করেছে, এত বিশাল একটা এম্পায়ার ক্রিয়েট করেছে, ওয়ার্ল্ডের মানে প্রায় রিচেস্ট ম্যান বলা যায়, 5th রিচেস্ট ম্যান, 6th রিচেস্ট ম্যান, ঠিক আছে, এত বড় একটা এম্পায়ার, এটা ধসিয়ে দিতে আমার তোমার মতন আম জনতার কিন্তু 1 ঘন্টা সময় লাগবে যদি আমরা এই স্টকস অ্যান্ড শেয়ার্স গুলোকে সব উইথড্র করে দিই। তার মানে এটাই বোঝা যাচ্ছে যে আজকের দুনিয়ায় দাঁড়িয়ে সমাজটাকে শুধু দুটো ভাগে ভাগ করলে চলবে না, যেটা মার্কস বলে গেছেন যে বুর্গোয়েজি এবং প্রোলেটারিয়েট, এছাড়াও একটা এক্সটেন্সিভ মিডল ক্লাস রয়েছে। ওকে, দ্বিতীয়, ক্যাপিটালিজম টুডে ইজ লেস এক্সপ্লয়টেটিভ। এই কথাটা কিন্তু অস্বীকার করা যায় না। হ্যাঁ, কম বেশি এখনো এক্সপ্লয়টেশন হয়ে যায়, কিন্তু ইন জেনারেলি যদি তুমি দেখো, নাও ইটস আ মার্কেটিং স্ট্র্যাটেজি বলা যেতে পারে যে ক্যাপিটালিজম টুডে ইজ লেস এক্সপ্লয়টেটিভ দ্যান হোয়াট ইট ওয়াজ ইন দ্য মানে ইন দ্য এরা অফ কার্ল মার্কস। তুমি ফর এক্সাম্পল ধরে নাও রতন টাটার কথা। টাটাও তো রতন টাটা তিনি একজন গণ্যমান্য, অত্যন্ত শ্রদ্ধেয় একজন মানুষ, লিডার বলা যেতে পারেন। এই কোভিড সিচুয়েশনের মধ্যেও কিন্তু তিনি কখনোই তার যে কর্মচারী, এবং সেখানে লাখ লাখ কর্মচারী, তাদেরকে কিন্তু হাফ স্যালারি দেয়নি, তাকে ফুল মান্থের স্যালারি দেওয়া হয়েছে। এবং যতদিন লকডাউন ছিল ততদিন কিন্তু প্রত্যেকজন এমপ্লয়ি স্যালারি পেয়ে গেছে। এবার যদি আমি রতন টাটাকে ক্যাপিটালিস্ট বলে থাকি, তাহলে তো মার্কসের থিওরিটাকে তিনি একদম তছনছ করে দিলেন, যে ক্যাপিটালিস্ট মাত্রই এক্সপ্লয়টেটিভ হয়। এটা তো একদম মানে নিঃস্বার্থ। এটা এছাড়াও বহু মানুষ রয়েছে, বহু ক্যাপিটালিস্ট রয়েছে যারা প্রচুর সমাজসেবামূলক কাজ করে থাকে বা তাদের কর্মচারীদের ওপর প্রচুর নজর রাখে। ফোর্ড কোম্পানির নাম তোমরা শুনে থাকবে। ফোর্ড কোম্পানি কিন্তু তাদের প্রত্যেকটা কর্মচারীকে গাড়ি গিফট করেছে আজ আ টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন। তাদের 100 বছর পূর্তিতে প্রত্যেকটা এমপ্লয়িকে তারা একটা করে গাড়ি গিফট করেছে, ফোর্ডের গাড়ি, হাই রেঞ্জ গাড়ি। ওকে, তার মানে আমি বলতেই পারি, মানে এই যে এক্সাম্পলটা বলছি যে সবসময় এক্সপ্লয়টেটিভ হচ্ছে, এটা একদমই নয়। রাদার যদি এবার প্রশ্ন উঠতেই পারে হয়তো যে স্যার আপনি তো 2-3টে নাম বললেন, এছাড়া তো অনেক কোম্পানি আছে যারা করছে এখনো। তারা কিন্তু এখন এতটা করছে না, কারণ একটা HR সেকশন হয়েছে, প্রত্যেকটা ফ্যাক্টরিতে একটা ইউনিয়ন তৈরি হয়েছে, একটা অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে, এছাড়াও একটা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি আমরা। সুতরাং ক্যাপিটালিজম 100 বছর বা 150 বছর আগে যা ছিল, এখন কিন্তু একেবারেই সেরকম নয়। রিলেটিভ অটোনমি ফ্রম বুর্গোইজ কন্ট্রোল। আজকের ডেটে কিন্তু দেখা যাবে যে হিউজ সেকশন অফ দ্য প্রেসের একটা মারাত্মক সংখ্যক কিন্তু আর ক্রিটিক্যাল অফ দ্য এলাইট, এবং তার সাথে প্রচুর মিউজিক্যাল আর্টিস্ট আর এক্সট্রিমলি ক্রিটিক্যাল অফ দ্য ক্যাপিটালিস্ট সিস্টেম। তাহলে এই যে বুর্গোইজি কন্ট্রোলের কথা আমরা বলছি, যে যার কাছে টাকা সেই পুরো সমাজটাকে কন্ট্রোল করছে, এটা সম্পূর্ণ ভুল। কারণ এটা দেখা যাচ্ছে আজকের ডেটেও যে প্রেসের মধ্যে একটা মারাত্মক সংখ্যক মানুষ রয়েছে এখনো, হয়তো মারাত্মক না হলেও বা কিছু সংখ্যক তো রয়েছে, বা কিছু সংখ্যক মিউজিশিয়ানস রয়েছে, বা কিছু সংখ্যক আর্টিস্ট রয়েছে, কিছু সংখ্যক বুদ্ধিজীবী রয়েছে, যারা এই ক্যাপিটালিজম বা বুর্গোইজি কন্ট্রোলটাকে কিন্তু আউট অ্যান্ড আউট প্রোটেস্ট করে যাচ্ছে। হচ্ছে এটা কিন্তু গল্প নয়। এবং লেস এলিয়েনেশন ইন মডার্ন কোম্পানিজে কিন্তু এখন এলিয়েনেশনের প্রশ্নটাই আসছে না। আজকের তোমার মনে হচ্ছে যে তুমি একটা কাজ করতে পারো, আমি কোনো সংস্থাতে পড়াতাম, আমার মনে হচ্ছে যে ওই কাজটি আমি অন্য একটা প্ল্যাটফর্মে, আমার নিজের প্ল্যাটফর্মে এসে আমি আরো বেটার করতে পারবো, হয়তো সময় লাগবে কিন্তু আমি আরো বেটার করতে পারবো। তাহলে সেই জায়গাটা আমার রয়েছে যেখানে কিন্তু আমি নিজেকে সরিয়ে নিলাম।
প্রচুর ফ্রিল্যান্সার্স আমরা দেখতে পাচ্ছি, ফ্রিল্যান্সে কেউ মিউজিক বানাচ্ছে যাদেরকে আমরা ইন্ডিপেন্ডেন্ট মিউজিশিয়ান বলে থাকি, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার্সও আছে, প্রচুর ডকুমেন্টারিজ হচ্ছে, যে ডকুমেন্টারিজ গুলো কিন্তু বক্স অফিসের সাফল্যের নিরিখে কিন্তু তার পুঁজিপুঁথি সেগুলোকে সে দেখে না, সে দেখে স্বতন্ত্রভাবে কিছু ইন্ডিপেন্ডেন্ট কাজ করছে। এরকম প্রচুর মানুষ এখন ফ্রিল্যান্সে কাজ করছে। তো যে কনসেপ্টটা বা যে জিনিসটা ছিল যে মডার্ন কোম্পানিজ তারা পুরো সমাজটাকে ঘিরে রেখেছে এবং সমাজের মানুষ প্রোলেটারিয়েটসদেরকে এলিয়েনেট করে দিচ্ছে, এটা আদতে আজকের ডেটে কিন্তু একেবারেই সত্যি নয়, বরং এটা বিশাল বড় মিথ্যে। ওকে, সো এটাই হচ্ছে আমাদের যে আজকের ইন্ট্রোডাকশন ছিলাম। হ্যাঁ, ডেফিনেটলি যদি আমরা আলোচনা করি হয়তো আজকে সারাটাই কেটে যাবে যে মার্কসিজম কি, এর বিভিন্ন ভাগ নিয়ে আমরা আলোচনা করব, এবং এই ভাগ থেকে আরো বিভিন্ন ভাগ যেরকম কমিউনিজম, সোশ্যালিজম, আরো যে পোর্শনস রয়েছে ডেফিনেটলি আমরা সেটা নিয়ে আলোচনা করব। সোশিওলজি যারা অপশনাল নিয়েছে তাদের তো খুবই ভালো লাগবে, আমরা প্রমোশনাল ক্লাসেসেও নিয়ে আসবো। যারা অপশনাল যারা সোশিওলজি নিচ্ছ তাদেরকে আমি এই ক্লাসটা আমি নিজেই করাবো, আমি হিস্ট্রি ক্লাসও করাবো। তো আই গেস এরকম গল্পের মতনই পুরো জিনিসটাকে বোঝাতে থাকবো, প্রতিদিন একটা একটা করে থিওরিজ। ওকে, এবং এখান থেকেই প্রশ্ন আসে, যদি জিনিসটা জানতে পারি, আমি নিজে মুখস্থ করার কোনো জায়গায় নেই, আমি জাস্ট লিখে দিতে পারি, প্রচুর নাম্বার কিন্তু আসে সোশিওলজি থেকে। ওকে, সো যাই হোক, তো দ্যাট ব্রিংস আস টু দ্য এন্ড অফ দ্য ডিসকাশন। আই হোপ ইউ হ্যাভ লাইক দ্য ক্লাস। আমাদের দেখা হচ্ছে নেক্সট উইকে আমাদের আরো প্রমোশনাল ক্লাসেস আছে, এবং আমি যেটা ডিসাইড করেছি সেটা হচ্ছে যে নেক্সট উইক ফ্রম দিস উইক অনওয়ার্ডস এভরি উইক সানডেতে আমরা সারা সপ্তাহের সব থেকে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব, যেটা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, সেগুলোকে ডিটেলসে আলোচনা করব। ওকে, অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে আমরা নেক্সট উইক যেটা দেখতে চলেছি সেটা আমরা একটা জিওগ্রাফির ক্লাস করব, একটা সায়েন্সেরও ক্লাস করব, এবং কারেন্ট অ্যাফেয়ার্স তো রয়েছে। ওকে, তো জিওগ্রাফিরও ভীষণ ইন্টারেস্টিং কিছু টপিক থাকবে, সায়েন্সে আমরা ফিজিক্স থেকে কিছু পোর্শনস কভার করব, ফিজিক্সের খুব ইন্টারেস্টিং কিছু টপিকস, অ্যান্ড দেন কারেন্ট অ্যাফেয়ার্স অবভিয়াসলি। ওকে, সো থ্যাংক ইউ।